আমার নাম পারুল। বয়স ৩০ বছর। এটা আমার জীবনের এক করুণ কাহিনী যা শুনলে আপনার চোখেও জল চলে আসবে। বাংলোতে আমার মালকিনের বিশেষ চাকরানী আমি। আমার ২ সন্তান, এক ছেলে এবং এক মেয়ে, কিন্তু আমার মালকিন যেখানে আমি গত ৬ বছর ধরে কাজ করছি তার কোনো সন্তান নেই। অথচ মালকিনের বিয়ে হয়েছে ৭ বছর। এই ৭ বছরে তিনি অনেক চেষ্টা করেছেন, সেরা ডাক্তার, সাধু বাবা, তান্ত্রিক বাবা, না জানি কার কার কাছে সমস্যা নিয়ে গিয়েছিলেন, কিন্তু এখনও তার সন্তান হয়নি। সম্ভবত সন্তান তার কপালে ছিল না। আমি মালকিনকে খুব ভালোবাসতাম। মালিক আর মালকিনের ভালোবেসে বিয়ে করেছিলেন। তাদের বিয়ের ১ বছর পরেই তিনি আমাকে তাদের বাড়িতে কাজের জন্য রাখেন। আমি তার সবচেয়ে বিশ্বস্ত চাকরানী, তাই তিনি আমার সাথে ভালো মন্দ সব কথা শেয়ার করতেন। আমি তার দুঃখ সহ্য করতে পারতাম না। মালিক সন্তানের জন্য পাগল। তিনি বলতেন, যাই ঘটুক না কেন তার একটি সন্তান চাই। স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালোবাসা ছিল, কিন্তু সন্তান হয়নি বলে মালিক মালকিন এর থেকে দূরে দূরে থাকতে শুরু করেন। তিনি সবসময় বলতেন, আমার শুধু একটা সন্তান চাই, যেভাবেই হোক। আমার নিজের রক্ত চাই। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, তাই আমিও চাই আমার নিজের একটা সন্তান হোক এবং সে যেন আমার বংশকে এগিয়ে নিয়ে যায়। সন্তান না হলে আমার বংশ শেষ হয়ে যাবে। মালিকের এত সম্পত্তি দেখার জন্য একজন উত্তরাধিকারী দরকার। অনেকে তাকে দত্তক নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু মালিক বলতেন, নিজের রক্ত নিজের এবং পরে রক্ত সবসময় পর হয়। মালকিন সবরকম চেষ্টা করে দেখেছেন, তবুও তিনি গর্ভবতী হতে পারেননি। তিনি এই নিয়ে খুব টেনশনে ছিলেন। এমনকি তিনি জাদুটোনাও করেছিলেন, কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি মুশড়ে বলেন। মালিক বললেন যে তিনি যদি তার উত্তরাধিকারী না পান তবে তিনি অন্য মহিলাকে বিয়ে করবেন। মালকিন চাননি যে তার স্বামী বাড়িতে অন্য মহিলাকে নিয়ে আসুক। এমনকি মালিকও চাননি, কিন্তু তিনিও অসহায়। আমি এই পুরো সময়ে মালকিনকে অনেক সাহায্য করেছি। তিনি তান্ত্রিক বাবার কাছে যাওয়ার সময় আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন। আমিও এই সাহায্যের বদলে অনেক উপকার পেয়েছি। এখন মালিক দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিলে মালকিন কান্নাকাটি শুরু করতেন। আর মালিক কখনো মালকিনের চোখে জল দেখতে পারতেন না। প্রতিবারই মালিক মালকিনের কান্না দেখে নিজেকে দ্বিতীয় বিয়ে করা থেকে বিরত থাকতেন। আর মালকিনকে বোঝাতেন, যাই হোক না কেন তার মনের মালকিনের যেই স্থান, সেই স্থান তিনি কখনো অন্য স্ত্রীকে দেবেন না। তিনি কেবল সেই স্ত্রীর কাছ থেকে সন্তান চান। এখন মালিক সিদ্ধান্ত নিলেন যে যাই ঘটুক না কেন তাকে সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করতেই হবে। এই কথা শুনে মালকিন খুব টেনশনে ছিলেন। তার অবস্থা খুব খারাপ। আমি দেখতে পাচ্ছি তিনি কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলেন। আমি তাকে বললাম, মালকিন, কিচ্ছু হবে না, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তখন তিনি বললেন, তুমি জানো না পারুল, আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। আমি তার অন্য স্ত্রী সহ্য করতে পারব না। আমি জানতাম না যে বিয়ের পর ভগবান আমাকে সন্তান দেবেন না, আর এই কারণে আমার প্রতি আমার স্বামীর ভালোবাসা কমে যাবে। আমি মালকিনকে সান্ত্বনা দিয়ে বললাম, মালকিন, মালিক আপনাকে ভীষণ ভালোবাসেন। তিনি বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করতে চাইছেন। মালকিন বললেন, স্বামীর দ্বিতীয় স্ত্রী যখন সন্তান হবে তখন আমার জন্য তার মনে যে ভালোবাসা আছে তাও শেষ হয়ে যাবে, কারণ আমি তো তাকে সন্তান দিতে পারলাম না। যদি সে তাকে সন্তান দেন তাহলে আমার স্বামী তাকে এবং তার সন্তানকে আরও বেশি মূল্য দেবে। আর আমার এই বাড়িতে একটু সম্মান থাকবে না, তাই আমি এটা মোটেই চাই না। আমি চাই আমার স্বামী সন্তান নিক, কিন্তু সারা জীবনের মতো বাড়িতে সত্যি না নিয়ে আসে। এই শহরে আমার কিছু সম্মান আছে। আমার স্বামীর বন্ধুরাও তাকে আবার বিয়ে করার পরামর্শ দেয়, যাতে এই বাড়িতে আমার মাথা নিচু হয়ে যায়। কিন্তু আমি এটা কিছুতেই হতে দেব না। আমি কোনো না কোনো উপায় খুঁজে বের করবই। তারপরে আকাশ কুসুম কল্পনা করতে করতে হঠাৎ থেকে অদ্ভুতভাবে আমার মুখের দিকে তাকাতে লাগলেন। আমিও মালকিনের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ তার হলো কি, আর তিনি আমার দিকে এভাবে তাকাচ্ছেন কেন? তারপরে মালকিন হঠাৎ আমার মুখের দিকে তাকিয়ে আমার হাত ধরে বললেন, পারুল, তুমি কি আমাকে সাহায্য করবে? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, আমি সবসময় আপনার কাজ করার জন্য রেডি। আপনি না বললেও আমি সবসময় আপনাকে সাহায্য করব, কারণ এটা আমার কর্তব্য। আপনি শুধু আমাকে কি করতে হবে বলুন। তখন তিনি বললেন, আজ আমি তোমার কাছে এমন একটা সাহায্য চাইব, হয়তো তুমি কখনোই এই সাহায্যের জন্য রাজি হবে না। তার কথা শুনে অবাক হয়ে ভাবলাম যে এটা কি ধরনের কাজ, আর কি এমন সাহায্য যা আমি তার জন্য করতে পারব না। আমি বললাম, মালকিন, আমি আমার সাধ্যমতো আপনাকে সবরকম সাহায্য করার চেষ্টা করব। তখন তিনি বললেন যে আমি এখন যা বলব তা করাটা হয়তো তোমার জন্য খুব কঠিন হবে।
আর তুমি না বলে দেবে তার কথা শুনে খুব অবাক হয়ে ভাবলাম তিনি আমার কাছে এমন কি সাহায্য চান। কিন্তু পরের মুহূর্তেই তিনি আমার মুখের দিকে তাকিয়ে এমন সাহায্য চাইলেন যে মনে হলো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। মালকিনের কথা শুনে আমি একেবারে স্তব্ধ হয়ে গেলাম। তিনি আমার মুখের অভিব্যক্তি দেখে বুঝতে পেরে বললেন, আমি জানতাম তুমি এই বিষয়ে আমাকে সাহায্য করবে না। কারণ এই কাজটা খুব কঠিন এবং কোনো মহিলা এই কাজ এত সহজে করতে রাজি হয় না। তখন আমি বললাম, মালকিন, এটা কিভাবে সম্ভব? এত বড় কাজ আমি কিভাবে করতে পারব, তাও কাউকে না জানিয়ে? এই কাজে আমার যা ক্ষতি হবে তার থেকে আপনার ক্ষতি বেশি হবে। এ কথা বলেই আমি চিন্তায় পড়ে গেলাম। আমাকে চিন্তিত দেখে মালকিন বললেন, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে এর জন্য তোমাকে অনেক টাকা দেব। তোমাকে এই কাজের বিনিময়ে আমি তোমাকে পুরো 1 কোটি টাকা দেব। 1 কোটি টাকার কথা শুনে আমার হুঁশ উড়ে গেল। জীবনে কখনো এত টাকা দেখিনি। কোটি টাকা আমার চোখের সামনে ভাসতে লাগল। কারণ আমরা খুব গরিব আর একজন দরিদ্র কৃষকের সাথে আমার বিয়ে হয়েছিল। আমার স্বামী সন্তানদের নিয়ে গ্রামে থাকতেন। আর আমি শহরে মালকিনের বাড়িতে কাজ করতাম। এখানে কাজ করে প্রতি মাসে স্বামীর কাছে টাকা পাঠাতাম। যখন থেকে আমি এখানে কাজ শুরু করি আমার স্বামী কাজ করা ছেড়ে দিয়ে লাখ লাখ টাকা ঋণ নিয়ে মস্তি করে বেড়াতেন। আমাদের দিন প্রায় 6-7 লাখ টাকা। এই কোটি টাকা আমাদের খুব কাজে লাগতো। লোকে কি বলবে এতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমি ভয় পাচ্ছি যে আমার স্বামী আমাকে এই কাজের জন্য অনুমতি দেবে না। তবে আমি আশা করছি যে 1 কোটি টাকার কথা শুনলে সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে। এইসব ভেবে সঙ্গে সঙ্গে আমি মালকিনের কাজ করতে রাজি হয়ে বললাম, আমি আপনাকে সাহায্য করতে রাজি। তবে আপনাকে মালিককেও এই কাজের জন্য রাজি করতে হবে। মালকিনকে আরও বললাম যে বাইরের কেউ যদি এই বিষয়ে জানতে পারে তাহলে তারা খারাপ খারাপ কথা বলবে। আর তাতে আপনাদের সম্মান নষ্ট হবে এবং সবচেয়ে বড় কথা হল মালিক এই কাজে রাজি হবেন কিনা। মালকিন বলতে লাগলেন, আমার স্বামী যখন দ্বিতীয় বিয়ের জন্য রেডি তখন সে খুব সহজেই এই কাজের জন্য রাজি হয়ে যাবেন। তুমি তো জানো আমি আমার হৃদয়ে পাথর রেখে এ কথা বলছি। আমি বললাম, মালকিন, আপনি একবার মালিকের সাথে কথা বলুন, এটা একটা বড় এবং ঝুঁকিপূর্ণ কাজ। মালকিন বললেন, আমি জানি এটা কোনো ছোটখাটো কাজ না। আমি মালকিনকে আরেকবার ভাবতে বললাম যাতে পরে তার অনুশোচনা না হয়। মালকিন বললেন, আমি অনেক কষ্টে এই সিদ্ধান্ত নিয়েছি, এখন আমি আমার সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাব না। তুমি আমাকে সাহায্য করো, না হলে সবকিছু শেষ হয়ে যাবে। তিনি আরও বললেন যে তিনি সারা জীবন শচীনকে সহ্য করতে পারবেন না, তবে 1 রাতের জন্য কষ্ট সহ্য করতে পারবেন। তাই তাকেই সব করতে হবে। আমিও মনে মনে ঠিক করলাম যে এই কাজটা আমার জন্য অনেক বড়। প্রথমে আমাকে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে, তারপরেই আমি এই কাজ করতে পারব। আমার স্বামী যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি মালকিনকে সবরকম সাহায্য করতে রাজি। তবে আমাদের এই কাজটা যতটা সম্ভব লোকচক্ষুর আড়ালে করতে হবে। কারণ এই ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায় তবে মালিক এবং মালকিনকে লোকেরা ভুল বুঝবে। এদিকে আমি মালিককে ভয় পাচ্ছিলাম, কারণ মালিক খুবই রাগী। তিনিই মালকিনকে খুব ভালোবাসতেন, কিন্তু যখন তিনি জানতে পারবেন যে মালকিন এরকম প্ল্যান করছেন তখন তার প্রতিক্রিয়া কি হবে কে জানে। আমি আমার স্বামীকে ফোন করি আর মালকিন মালিকের আসার অপেক্ষা করছিলেন। আসলে মালকিনের পরিকল্পনা ছিল যে আমি তার স্বামীর সন্তানের জন্ম দেব। কারণ মালকিন শচীনকে সারা জীবন সহ্য করতে পারবেন না। কিন্তু সন্তানের জন্য 1 রাত অন্য মহিলার সাথে স্বামীকে সহ্য করতে তার ক্ষতি নেই। শুধু একটা রাতের ব্যাপার। মালকিন আমাকে বলেছিলেন যে তুমি আমার পরিবর্তে আমার ঘরে যাবে আর আমার স্বামীর সাথে তোমার সম্পর্ক হবে, তারপরে তুমি গর্ভবতী হবে। আর সন্তানের জন্মের পর তুমি আমাদের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দেবে। বিনিময়ে আমি তোমাকে 1 কোটি টাকা দেব। এই কাজে আমার কোনো সমস্যা হবে না, কারণ আমার আগে থেকেই 2 সন্তান আছে। ভগবান আমাকে ছেলে ও মেয়ে উভয়ের দিয়েছেন, তাই আমার আর কোনো সন্তানের ইচ্ছা ছিল না। আর ওদিকে মালিক ও তার নিজের সন্তান চাইতেন। মালকিন যদি অন্য কাউকে এই কাজটি করতে বলতেন তবে তাদের সম্মানের উপর প্রভাব পড়ত। আমি তাদের বাড়িতে থাকতাম, তাই এই সমস্যাগুলো জানতাম। তাই তিনি আমাকে এই কাজটি করতে বলেছিলেন, কিন্তু একজন মহিলার পক্ষে তার স্বামীর সাথে অন্য মহিলাকে সহ্য করা খুব কঠিন। কিন্তু এটা করতে মালকিন বাধ্য ছিলেন। এই কাজের সাথে সাথে মালকিন আমাকে একটা শর্ত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, পারুল, আমাকে ক্ষমা করো। পুরুষদের স্বভাব যে কোনো সময় বদলে যেতে পারে। তাই এই সন্তানের জন্মের পর তুমি তোমার গ্রামে গিয়ে তোমার স্বামীর সাথে থেকো, তোমাকে আমাদের বাড়িতে কাজে রাখতে পারব না। মালকিনের এই কথাটা আমার খুব খারাপ লেগেছিল। আমি তাকে বললাম, তাহলে আমি কোথায় কাজ করব?
আর আমার সংসার কিভাবে চলবে? মালকিন বললেন যে প্রথমত কোটি টাকা পাওয়ার পরে তোমার কাজ করার দরকার পড়বে না। দ্বিতীয়ত, তুমি যদি কোনো সমস্যায় পড়ো তবে তোমার কাছে আমার নম্বর আছে, তুমি আমাকে কল করবে, তোমার যা টাকা লাগবে আমি তোমাকে দেব। কারণ আমি তোমার কাছে সারা জীবন ঋণী, তাই তোমাকে সাহায্য করতে থাকব। মালকিনের এই কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম এবং আমার স্বামীকে ফোন করে সব খুলে বললাম। প্রথমে আমার স্বামীও এতে রাগ করল, কারণ ও একজন পুরুষ। আর কোনো পুরুষ তার স্ত্রীকে অন্য পুরুষের হাতে সঁপে দিতে পারে না, কিন্তু আমার স্বামী লোভী মানুষ, তাই 1 কোটি টাকার কথা শুনে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। সে বলেছিল যে তার কোনো আপত্তি নেই। আমি যখন মালকিনকে বললাম যে আমার স্বামী রাজি, তখন মালকিন খুশি হয়ে আমাকে বললেন যে তার স্বামী ও রাজি হয়ে গেছে। প্রথম এসেও কিছুটা রাগ দেখাচ্ছিল, কিন্তু তার একটা সন্তান চাই, তাও নিজের রক্তের, তাই তিনিও এই কাজের জন্য রাজি হয়ে যান। রাত নামার সাথে সাথেই মালকিন আমাকে মালিকের ঘরে পাঠিয়ে দিল। আজ আমি মালকিনের চোখে জল দেখলাম। মাঝে মাঝে একজন নারী এতটাই অসহায় হয়ে পড়ে যে তার যা করার কথা না তাই তাকে বাধ্য হয়ে করতে হয়। আজ মালকিনকে আমার খুব অসহায় মনে হচ্ছিল। তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, আমাকে নিরাশ করো না। যে উদ্দেশ্য নিয়ে তোমাকে পাঠাচ্ছি, ভগবান যেন আমার সেই ইচ্ছা পূরণ করেন, যাতে আমাদের সন্তানের অভাব পূরণ হয় এবং আমার স্বামীও যেন আবার বিয়ের কথা না বলে। আমি মালিকের ঘরে গেলাম। আর মালকিন ঘুমের ওষুধ খেয়ে নিজের ঘরে ঘুমাতে গেলেন। সেই রাতটা বোধহয় মালকিনের জন্য খুব কষ্টের রাত ছিল। সবকিছু আমাদের পরিকল্পনা মতোই হয়েছিল। আমাদের বেশি অপেক্ষা করতে হয়নি। খুব তাড়াতাড়ি আমার স্বাস্থ্য আগের থেকে খারাপ হতে শুরু করে। মালকিন আমাকে শহরের সেরা ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার আমাকে সুসংবাদ শোনালেন। মালিক এবং মালকিনের খুশির সীমা রইল না। মালিক তার সমস্ত আত্মীয়দের মধ্যে খবর ছড়িয়ে দিলেন যে তার বউ প্রেগনেন্ট। কারণ তারা কাউকে জানাতে চাননি যে সন্তানটি তার বউয়ের গর্ভ থেকে নয়, আমার গর্ভ থেকে জন্ম নেবে। মালিকের সকল আত্মীয় স্বজন ও খুব খুশি। এখন মালিক মালকিন দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কারণ এখন তাদের এত বছরের ইচ্ছা পূরণ হতে চলেছে। মালিকের খুশি রেখে আমি ক্ষণিকের জন্য নার্ভাস ফিল করতাম। প্রথমে ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু কেন জানি না দিন যতই যাচ্ছে ততই আমার নার্ভাসনেস বাড়ছে। আমি খুব টেনশনে থাকতাম এবং মালিক এবং মালকিন তাদের সন্তানের আগমনের স্বপ্ন দেখছিলেন। স্বামী স্ত্রী দুজনেই আমার খুব যত্ন নিচ্ছিলেন। মালকিন আমার এত যত্ন নিচ্ছিলেন যেন আমি এই বাড়ির মালকিন আর তিনি আমার চাকর। কিন্তু আমাদের জন্য একটা নতুন সমস্যার সৃষ্টি হল। যখন আত্মীয়রা জানতে পারেন যে মালকিন অন্তঃসত্ত্বা, তখন অনেকে তাকে দেখতে আসেন। তারা মালকিনতে নানা ধরনের প্রশ্ন করেন। মালকিন গর্ভবতী না, তাই তার কাছে প্রতিটি প্রশ্নের উত্তর ছিল না। তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। এতে বিরক্ত হয়ে মালিক বললেন যে আমাদের এখানে থাকা ঠিক হবে না, কারণ এখানে কেউ না কেউ আসতেই থাকবে, আর মালকিনের প্রেগন্যান্সির কথা কেউ বিশ্বাস করতে পারছে না। মালিক বললেন এমনটা যেন না হয়, কেউ যেন বুঝতে না পারে যে কিছু গড়বড় আছে। অনেক অতিথি আসার কারণে মালকিন এবং আমি দুজনেই সমস্যায় পড়েছিলাম, কারণ তাদের সামনে মালকিনকে আরাম করতে হতো আর আমাকে বাড়ির সমস্ত কাজ করতে হতো। তাই আমি মালকিনকে পরামর্শ দিলাম যে আমাদের অন্য কোনো শহরে থাকতে হবে, একমাত্র সেখানেই আমরা শান্তিতে থাকতে পারব। মালিক ও তার আত্মীয়দের বলবেন যে মালকিন তার বাবার বাড়িতে আছে, ফলে কেউ সেখানে আসবে না এবং আমরা আরামে সেখানে পুরো সময় কাটাতে পারব। মালিকেরও আমার এই আইডিয়া পছন্দ হয় এবং মালিক আমাকে এবং মালকিনকে অন্য শহরে নিয়ে যান। সেখানে আমাদের দেখাশোনা করার জন্য একজন প্রহরী এবং একজন দাসী পাঠিয়েছেন। এখানে আসার পর মালকিন আমার খুব যত্ন নেন। মালকিন খুব ভালো এবং দয়ালু মহিলা। আমি ভাবতাম মালকিন এত ভালো, তবুও তার সাথে এমন কেন হলো? সত্যিই কি ভালো মানুষের সাথে ভালো কিছু হয় না? আমার অদ্ভুত অদ্ভুত চিন্তার মধ্যে দিন কাটতে লাগল। এখন তো বাচ্চা পেটে লাথি মারতে শুরু করেছে। প্রথমবার যখন সে আমার পেটে নাড়াচাড়া শুরু করে, তখন একটা অদ্ভুত অনুভূতি অনুভব হল। মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেলে আমি উঠে বসলাম আর পেটে হাত বোলানোর সময় অনুভব করলাম যে আমার সন্তান আমাকে ডাকছে। সে আমাকে বলছে, মা, আমি তোমার সন্তান, আমাকে অন্য কাউকে দিও না। আমি আমাকে তোমার কাছেই রাখো। এই একই রকম স্বপ্ন প্রতিদিন দেখতে লাগলাম। খুব বেশি জেগে থাকার কারণে চোখের নিচে কালো স্পট পড়ে গেল আর আমি দুর্বল বোধ করতে লাগলাম। ধীরে ধীরে আমার মন পরিবর্তন হচ্ছে বুঝতে পারছি, কারণ এখন প্রতি রাতে আমার সাথে একই ঘটনা ঘটছে। এখন শুধু আমার মনে হয় মনের সাথে সাথে আমার উদ্দেশ্য পরিবর্তন হতে শুরু করেছে। আমি খুব টেনশনে। এখন কোটি টাকাও আমার কাছে অকেজো বলে মনে হচ্ছে। আগে মনে হতো যে দুটি সন্তান হওয়ার পরে আর সন্তান চাই না।
টাকাই আমার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু এখন আমার ধারণা ভুল প্রমাণিত হল। সন্তান প্রথম হোক বা শেষ, যে আমার সে আমারই। মালকিন আমার অবস্থা সন্দেহ করে একদিন মালিকের কাছে উদ্বিগ্ন হয়ে বলেছিলেন, সুযোগ পেয়ে মিতার উদ্দেশ্য বদলে না যায়। মালিক বলেছিলেন, এটা হতেই পারে না, ওর উদ্দেশ্য কখনোই বদলাবে না। যেহেতু আগে থেকেই সন্তান আছে, এখন অর্থের প্রয়োজন সন্তানের নয়। মালকিন আমাকে বারবার জিজ্ঞেস করতেন যে কেন আমি এত চুপচাপ থাকি। মালিক প্রতি সপ্তাহে আমার জন্য প্রচুর ফলের রস এবং প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে আসতেন। প্রতি মাসে নামকরা ডাক্তারের কাছে আমার চেকআপ হতো। তারপরে সেই দিন এলো যখন ডাক্তার আমাকে ডেলিভারির ডেট দিলেন। এই কথাটা মালকিন সঙ্গে সঙ্গে মালিককে জানালে তিনি খুব খুশি হয়ে গেলেন। মালিক আমার চিকিৎসার জন্য মালকিনকে অনেক টাকা দিয়ে বললেন কোনো কিছুর অভাব যেন না হয়। এদিকে আমার মন দূর করতে লাগল। আমি সন্তানের জন্য চিন্তিত। রাতের বেলা মালকিন আমাকে বললেন, কালকে সকাল 10টার দিকে আমাকে হাসপাতালে ভর্তি হতে হবে, কারণ কালকে আমার ডেলিভারি ডেট। এ কথা শুনে আমি মনে মনে ভয় পেতে লাগলাম। কারণ আমার সন্তান আমি কাউকে দিতে পারব না। কোটি টাকার জন্য আমি আমার সন্তান অন্য কাউকে দিতে পারব না। যদিও বাচ্চার বাবা মালিক, কিন্তু আমিও তো মা, আর বাবার চেয়ে মায়ের হৃদয়ে সন্তানের জন্য বেশি ভালোবাসা থাকে। যাকে 9 মাস গর্ভে ধরে রেখেছি তাকে কিভাবে অন্য মায়ের কোলে তুলে দেব? আমি আমার শরীরের অঙ্গ অন্য কাউকে দিতে পারব না। 1 কোটিতে কেন 100 কোটি টাকা দিলেও না। রাতে মালকিন তার ঘরে গিয়ে শুয়ে পড়লে আমি তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে লুকিয়ে সেখান থেকে পালিয়ে যাই। ব্যথা অনুভব করতে লাগলাম, কারণ আমার ডেলিভারির সময় এসে গেছে। তাড়াতাড়ি রাতের বাস ধরে শহর ছেড়ে বেরিয়ে এলাম। মনে হচ্ছিল বেশিক্ষণ সহ্য করতে পারব না। আমি কখনোই অপারেশন করিনি, কারণ আমার 2 সন্তান স্বাভাবিকভাবেই জন্মেছিল। আমি মালিক এবং মালকিনকে ঠকিয়ে সেখান থেকে পালিয়ে এসেছি, কারণ আমি আমার সন্তানকে অন্য কাউকে দিতে পারব না। মালিক ও মালকিনের অবস্থা কি হবে তা আমি ভাবতেও চাইনি। আমি শুধু এটা নিয়ে টেনশনে ছিলাম যে আমার সন্তানকে বাঁচানোর দায়িত্ব আমার। প্রায় 6 ঘন্টা পরে আমি আমার গ্রামে পৌঁছালাম। এখন আমার প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। আমি আমার বাড়িতেও যাইনি, কারণ আমার স্বামী 1 কোটি টাকার আশায় বসে আছে। তার বাজারে অনেক দিন না জানে এই 9 মাসে সে 1 কোটি টাকা নিয়ে কি কি স্বপ্ন দেখেছে। আমি যদি তার কাছে যাই তবে আমি নিশ্চিত সে আমাকে মালকিনের কাছে নিয়ে গিয়ে তার কাছ থেকে সমস্ত টাকা বুঝে নেবেন। আমার স্বামী খুব লোভী মানুষ। তার এমন লোভ যে টাকার লোভে নিজের স্ত্রীকে অন্য পুরুষের সাথে সহ্য করতে পারে। সে স্ত্রী সন্তানের চেয়েও টাকাকে বেশি ভালোবাসত। আমি গ্রামের দায়ে মালতীর কাছে গেলাম। আমার বাকি সন্তানও এই মালতীর হাতেই জন্মেছে। আমি মালতীর বাড়িতে গিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। আমি রাত 2টায় মালিকের বাড়ি থেকে রওনা দিয়েছিলাম, আর এখন সকাল 8টা বাজে। তাই আমাকে দেখে খুব অবাক হয়ে বলতে লাগলেন, এবার তুমি প্রথম থেকে আমার কাছে আসোনি, আর তোমার ছেলে মেয়েরাও অনেক বড় হয়ে গেছে। তুমি অনেক বছর পরে সন্তানের কথা ভাবলে। হয়তো এটাই ঈশ্বরের ইচ্ছা। এই বলে আমি চুপ হয়ে গেলাম। তিনি আমার সাথে আরও কথা বলতে চাইছিলেন, কিন্তু আমি তাকে বললাম, কথা বলার সময় নেই। আমার প্রসবের সময় হয়ে এসেছে, তাই আমি আপনার কাছে এসেছি। আমি আমার সন্তানকে নিরাপদ ও সুস্থ চাই। দয়া করে তাড়াতাড়ি করুন। আমার ভয় ছিল মালিকের লোকেরা এখানে এসে আমার সন্তানকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন। আরও ভয় ছিল যে আমার স্বামী লোভী, হয়তো সন্তানটিকে মালিকের হাতে দিয়ে দেবেন। তাই আমি বাড়িতে ফিরতেও পারব না। ভয় আর টেনশনের কারণে আমার খুব খারাপ লাগছিল। মাঝরাতে ওদের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর মালিক ও মালকিনের কী অবস্থা হবে তা ভাবিনি। সবাই আমাকে খুঁজতে চেষ্টা করবে, তারপর দুজনে দুজনের সাথে কি করবেন জানি না। যাই হোক, এখন আমার ডেলিভারি মালতী করছিলেন। প্রায় 1 ঘন্টার পরিশ্রমের পর আমার সন্তান এই পৃথিবীতে এলো। আমার খুশির সীমা রইল না। আমি ঠিক করলাম যে আমি আমার সন্তানকে নিয়ে এখান থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাব, যাতে কেউ আমার সম্পর্কে কিছুই জানতে না পারে। আমি আমার সন্তানকে মালিক এবং মালকিনকে কিছুতেই দেব না। আমি এটাও ভাবিনি যে যারা সারা জীবন আমার উপকার করেছেন, যারা আমাকে খেতে দিয়েছেন, পরার জন্য কাপড় দিয়েছেন এবং থাকার জন্য জায়গা দিয়েছেন, তাদের দুজনের সন্তানের স্বপ্ন হঠাৎ তাদের চোখের সামনে থেকে ছিনিয়ে নিলাম। 9 মাস ধরে দুজনকে এত বড় প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু যখন সেই প্রতিশ্রুতি পূরণের সময় এলো আমি তাদের বোকা বানিয়ে চলে এলাম। আমি জানতাম না যে একজন মা এতটা স্বার্থপর হতে পারে যতটা আমি হয়েছি। আমার সন্তান এই পৃথিবীতে এসে গেছে। তার কান্নার শব্দ শুনে আমার মনে স্বস্তি এসেছে। 2-3 ঘন্টা বিশ্রামের পর আমি আমার সন্তানকে নিয়ে অনেক দূরের এক ছোট্ট গ্রামে গেলাম।
এখানে আমি এক পুরনো কুঁড়ে ঘরে থেকে আমার সন্তানের লালন পালন করছি। সম্ভবত আমার স্বামী মালিক এবং মালকিন আমাকে খুঁজে পাওয়ার অনেক চেষ্টা করেছেন, কিন্তু আমি এত দূরে চলে এসেছি যে তারা আমার সম্পর্কে কিছুই জানতে পারেনি। এখানেও আমি মানুষের বাড়িতে কাজ করে সন্তানকে বড় করছিলাম, কিন্তু বোধহয় আমার কর্মের শাস্তি আমাকে পেতে হয়েছে, কারণ আমি ওই স্বামী স্ত্রী উভয়ের মনে দুঃখ দিয়েছিলাম। আমার কাজের এমন শাস্তি পেলাম যে একদিন হঠাৎ করে আমার শরীর খুব খারাপ হয়ে গেল। গ্রামের লোকেরা আমাকে এক সরকারি হাসপাতালে ভর্তি করলে সেখান থেকে জানা গেল আমার ক্যান্সার হয়েছে এবং যে কোনো দিন আমি মারা যেতে পারি। আমার স্মৃতিকে মনে করার জন্য আমার জীবনের পুরো গল্পটি একটা ডায়েরিতে লিখতে শুরু করি, যাতে কোনো মহিলা আমার করা ভুলটি না করে। আমি প্রতিদিন ডায়েরি লিখতাম। এখন আমার ছেলের বয়স 15 বছর। ছোটবেলা থেকেই সে খুব বুদ্ধিমান, কারণ মালিকও খুব বুদ্ধিমান এবং সৎ মানুষ ছিলেন। বহর বাবার মতো হয়েছে। ছেলেকে বড় করার জন্য ঈশ্বর সম্ভবত আমাকে 15 বছর বাঁচিয়ে রেখেছিলেন। জানি না কিভাবে একদিন সেই ডায়েরিটা ছেলের হাতে পড়ল। আমি তাকে গ্রামের সরকারি স্কুলে পড়েছিলাম, যে পড়ালেখায় খুব ভালো ছিল। ছেলে আমার ডায়েরি পড়ে আমার বাস্তবতা সম্পর্কে সবকিছু জানতে পেরে যায়। সে আমাকে এ বিষয়ে প্রশ্ন করলে আমি ভয় পেয়ে যাই যে সে কিভাবে এই কথা জানল। তারপর সে আমাকে আমার ডায়েরি দেখাল, আর সেই ধাক্কা সহ্য করতে না পেরে আমার শরীর খারাপ হতে লাগল। ছেলে সম্ভবত আমাকে বাঁচানোর জন্য সব কিছু করেছে। ডায়েরিতে সেই বাড়ির ঠিকানা লেখা ছিল যেখানে মালিক এবং মালকিন থাকতেন। ছেলে আমাকে গ্রামের এক মাসির কাছে রেখে মালিক এবং মালকিনের কাছে গেল, সাথে আমার ডায়েরিও নিয়ে গেল। আমি তাকে যেতে দিতে চাইছিলাম না, কিন্তু সে আমার কথা শোনেনি। সে একাই সেখানে গিয়ে মালিক এবং মালকিনের কাছে সম্পূর্ণ কথা খুলে বল। ছেলেটি মিথ্যে কথা বলছে ভেবে মালিক এবং মালকিন খুব রেগে গেলেন, কিন্তু যখন তারা এর চেহারা ধ্যান দিয়ে দেখলেন তখন তারা অবাক হলেন, কারণ মালিকের গালে এক ছোট্ট তিল ছিল, আর এই ছেলেটির গালে ও তাই ছিল, এবং ছেলেটির হাবভাব হুবহু মালিকের মতোই। ফলে তারা বুঝতে পারেন যে ছেলেটি তাদেরই সন্তান। রাগের কারণে মালিক এবং মালকিন আমাকে সাহায্য করবেন না ভেবেছিলেন, কিন্তু ছেলে বারবার বলছিল যে আপনারা আমাকে বাঁচান, অপারেশন না করলে তিনি মরে যাবেন। মালিক এবং মালকিনের আজ পর্যন্ত কোনো সন্তান হয়নি, কারণ আমি পালিয়ে যাওয়ার পরে তাদের সন্তানের ইচ্ছা শেষ হয়ে গিয়েছিল। কারণ মালিক ভাবতেন হয়তো ভগবান চান না যে আমাদের সন্তান হোক। এমনও হতে পারে যে তিনি আবার বিয়ে করলেন, আর সেই মেয়েরও উদ্দেশ্য বদলে গেল। তাদের এত বিশ্বস্ত কাজের মেয়ে বদলে গেছে। এইসব ভেবেই তিনি মন থেকে সন্তানের চিন্তা দূর করে দিয়েছেন। তারা দুজনে ছেলেটির সাথে আমার সঙ্গে দেখা করতে এসে আমাকে দেখে তাদের পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আমাকে এত কষ্ট পেতে দেখে তারা আমাকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু তারা আমার কাছে অভিযোগ করেছিলেন যে তুমি আমাদের সাথে ভালো কাজ করনি, তোমার জন্য আমাদের অনেককে মিথ্যা বলতে হয়েছে। তুমি যখন পালিয়ে গেলে তখন আমরা বলতে বাধ্য হয়েছিলাম যে জন্মের সময় আমাদের সন্তান হাসপাতাল থেকে চুরি হয়ে গেছে, তার আর খোঁজ পাওয়া যায়নি। আমরা কি জানতাম যে